আসসালামু আলাইকুম। দ্য নলেজ কিংডমের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে আছি আমি তানজিম। ওকে, তোমরা দেখেই বুঝতে পারতেছো আজকে আমরা সলভ ক্লাস নিয়ে আসছি। আমাদের সলভ ক্লাসের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় আজকে হলো 2 নম্বর সলভ ক্লাস। আমাদের আজকে তোমরা পরীক্ষা দিয়েছো কেমিস্ট্রি প্রথম 1, 2, 3 তিনটা অধ্যায়। এই তিনটা অধ্যায় থেকে আমরা 25টা প্রশ্ন করেছিলাম। সেই 25টা প্রশ্ন তোমরা মোটামুটি সবাই অ্যান্সার করছো। অনেকেরই ভালো হয়েছে, অনেকেরই খারাপ হয়েছে। যাদের খারাপ হয়েছে কোনো প্রকার টেনশন বা কোনো প্রকার আপসেট হওয়ার দরকার নাই। কেবল তো সময় শুরু ভাইয়া, আমাদের সাথে তুমি থাকো, আমাদের পরীক্ষাগুলো দাও, আমাদের সলভ ক্লাসগুলো ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমরা আমরা কিন্তু তোমাদেরকে ইচ্ছা করলে এমসিকিউ ক্লাস নিতে পারতাম, ঠিক আছে, যে এমসিকিউ সলভ করিয়ে দেবো, জাস্ট এমসিকিউ ক্লাস নিতে পারতাম, বাট আমরা সেটা করছি না। আমরা তোমাদেরকে আরও একটু আপডেটেড স্টাইলে শেখাচ্ছি। সেটা হচ্ছে তোমাদেরকে আমরা প্রথমে এমসিকিউ এক্সামটা নিচ্ছি, সেই এক্সামে আমরা সেই সকল এমসিকিউগুলো দিচ্ছি যেইগুলো বোর্ড পরীক্ষায় আসতে পারে, বাট ওই টপিকগুলো থেকে বোর্ড পরীক্ষায় কোশ্চেন বারবার আসে এবং তোমার যেগুলো তোমরা ভুলিয়ে ফেলবা ইম্পর্টেন্ট এমন ধরনের টোটালি আমরা আশা করছি আমাদের কোশ্চেন তোমাদের সবার কাছে স্ট্যান্ডার্ড মনে হবে, ঠিক আছে। আমরা ঠিক এমনভাবেই কোশ্চেন করার চেষ্টা করছি এবং সেইগুলো আমরা সলভ ক্লাসে এসে তোমাদেরকে সলভ করে দিচ্ছি। এই সলভ যখন আমরা করে দেব, এই সলভ ক্লাসটা কেউ তোমরা ধৈর্য হারাবা না প্লিজ। প্রথম থেকে 1 থেকে ঠিক 25টা এমসিকিউ আমি যে সলভ করব, তুমি শেষ পর্যন্ত আমার সাথে একটু থেকে দেখো ভাইয়া, তুমি নতুন নতুন কী কী শিখতেছো, তুমি নতুন নতুন কী কী শিখবে, তুমি অবশ্যই সেগুলো খাতায় লিখবা। আমি কীভাবে সলভ করতেছি, স্টাইলগুলো তুমি ট্রিক্সগুলো লক্ষ্য করবা। অনেকেই আগে থেকেই জানো, তাদেরকে অগ্রিম অভিনন্দন, এবং যারা জানো না তাদের জন্যই আমার ক্লাস। যারা জানো না এবং যারা জানো, আমি আশা করতেছি যে তোমরা সবাই আমার ক্লাসটা শেষ পর্যন্ত দেখবা, ঠিক আছে। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্লাস তোমাদের ক্লাসটা কেমন লাগলো ইউটিউবে আমাকে কমেন্টে জানিয়ে দিও, বা ক্লাসে আর কোন জিনিসটা করলে ভালো হইতো, তোমার কাছে কোন এমসিকিউটা অন্য স্টাইলে করা যায়, আমার কোনো ভুল ভ্রান্তি হচ্ছে কিনা, সেইগুলো তোমরা আশা করি ধরিয়ে দিবে। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি এমসিকিউ সলভে। বারবার বলছি ভাইয়া, প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে এই এমসিকিউ ক্লাসের কিছুই তুমি বুঝবা না। কারণ আমি তো আসবো সিরিয়ালি, কোথায় যে আমার অরিজিনাল ট্রিক্সটা ইউজ করতে হচ্ছে, সেই ইউজগুলো কোন কোন এমসিকিউতে করা যেতে পারে, তুমি কিভাবে বুঝবা। আমি জাস্ট সিকুয়েন্সলি আসবো, ঠিক আছে। আমি তো আর তোমার ডিরেক্ট সেই ট্রিক্সে যেতে পারছি না। ওকে, আমাদের এক দাগে যে প্রশ্ন ছিল সেটা ছিল মানব দেহে কতটি মৌল বিদ্যমান। এটা কিন্তু 26টি, আমরা সবাই জানি মানব দেহে 26টি মৌল বিদ্যমান। এটা আমরা সবাই জানি যে মানব দেহে 26টি মৌল বিদ্যমান। এটা কিন্তু তোমাকে জানতে হবে, এখানে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, 2 দাগ কি ছিল, টিন এর প্রতীক কি। টিন এর প্রতীক, এটা কিন্তু তোমার জানা উচিত। টিন এর প্রতীক এটা কিন্তু একটা ল্যাটিন শব্দ থেকে নেওয়া। টিনের প্রতীকটা হচ্ছে SN, ঠিক আছে। SN হচ্ছে টিনের প্রতীক, তুমি জানবা অবশ্যই। এইগুলো কিন্তু আর ট্রিক্স দেওয়ার কিছু না, এটা হুবহু মুখস্থ করার জিনিস, এ তো আর কিছু বলা যায় না, তাই আর কিছু বলতেছি না। তুমি বলতেছো ভাই আপনি ট্রিক্স দেওয়ার নাম করে এসব কিন্তু বাংলা লিখে যাচ্ছেন। আমি বাংলা লিখে যাচ্ছি না, যেটা যেমন সেটা তেমনভাবে আমি অ্যান্সার করবো ইনশাল্লাহ। আমাদের 3 দাগ ছিল ইলেকট্রনের আপেক্ষিক ভর কত। আচ্ছা দেখো, ইলেকট্রনের আপেক্ষিক ভর প্রকৃত ভরে যে আমাদের একটা কনফিউশন কোশ্চেন, সেটা আমরা পরে আসতেছি, আমাদের পরে দেখব। আপাতত যেটা আছে সেটা দেখি। ইলেকট্রনের, এটা কিন্তু ইলেকট্রন চিহ্ন, এটা কিন্তু অনেকে জানো কিনা জানি না, অবশ্যই জানা উচিত। আর জানো না বলে কেউ আসো বলে আমার মনে হয় না। ইলেকট্রনের আপেক্ষিক ভর, তাই না? হ্যাঁ, আপেক্ষিক ভর। ইলেকট্রনের আপেক্ষিক ভর কত কি বলছে, ইলেকট্রনের আপেক্ষিক ভর কত। এই যে কোশ্চেনটা দেখছো, এখানে আমরা কি হবে উত্তর, 0। ইলেকট্রনের আপেক্ষিক ভর 0, অর্থাৎ ইলেকট্রনের ভরকে আমরা 0 ধরে নিই। আসলে কিন্তু 0 না, ওর একটা অতি নগণ্য মান আছে, বাট সেই মানটা এতটাই নগণ্য যে সেটা 0 আমরা ধরে নিচ্ছি। এবং যখনই আমরা ইলেকট্রনের মানটা ভরটা 0 ধরে নিচ্ছি, সেক্ষেত্রে আমরা কিন্তু বারবার বলি, দেখবা যে যাবতীয়
একটা পরমাণুর বা একটা মৌলের সকল ভর তার নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। সবকিছু কি নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে, অর্থাৎ বাইরে যে আমাদের ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটার কোনো ভর নেই, মৌলের এই বাইরে কোনো ভর থাকে না, যাবতীয় ভর সবকিছু এই নিউক্লিয়াসের ভিতরেই অবস্থান করে। এটা কিন্তু তোমাদেরকে বারবার জানা আছে। যখনই তোমার পরীক্ষায় এরকম আপেক্ষিক ভর চাবে ইলেকট্রনের, সে সময় তুমি কনফিউশনে না পড়ে আপেক্ষিক মানে কি ধরে নেওয়া, ঠিক আছে? আপেক্ষিক মানে কি বলছি? আপেক্ষিক মানে হলো ধরে নেওয়া, ঠিক আছে? তাহলে আমরা ইলেকট্রনের ভরটা ধরে নেই কত, শূন্য নাকি এক, এই দুইটার বাইরে কিছু না। আপেক্ষিক শূন্য আর একের বাইরে কিছু না। এবং কোনটা এটা শূন্য হবে নাকি এক হবে সেই চিন্তা আমরা কি করে করব, যে আমাদের কেবল বললাম যে সবকিছু যাবতীয় ভর মাঝখানে অবস্থান করে, মাঝখানে কি কি থাকে, নিউট্রন আর প্রোটন থাকে, আর বাইরে ইলেকট্রন থাকে। তার মানে বাইরেরটা অবশ্যই জিরো, তা না হলে তো সমস্ত কিছু আর ভিতরে অবস্থান করতো না। আর ভিতরে যেই দুইটা আছে সেই দুইটার কি আপেক্ষিক ভর 1 এবং 1, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো ভিতরে আছে যে দুইটা সেই দুইটার 1, বাইরে আছে যেটা সেটার 0, কারণ যাবতীয় ভর সব ভিতরে অবস্থান করে, বাইরে কিছু থাকে না। ওকে, আমাদের চতুর্থ দাগ দেখো, ধরে নেওয়াটা মুছে দিই, এটা তো আমি বললাম এমনি। ওকে দেখো, এন সেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? সরি এটা না, আমাদের 4 দাগ। আধুনিক রসায়নের জনক কে? অ্যান্টনি ল্যাভোইসিয়ে আধুনিক রসায়নের জনক। এটা কিন্তু জানা উচিত সবার, এটা না জানার মতো কোনো বিষয় না। আধুনিক রসায়নের জনক অ্যান্টনি ল্যাভোইসিয়ে, ঠিক আছে? যখন আধুনিক শব্দটা উল্লেখ করা থাকবে, এখানে কালপ্রিট হচ্ছে আধুনিক। অনেকেই জাবের ইবনে হাইয়ান দিয়েছো, তাদের উত্তর ভুল হয়েছে। তার কারণ হচ্ছে এই আধুনিক শব্দটা। যখনই এই আধুনিক শব্দটা চলে আসবে, যখনই আধুনিক শব্দটা উল্লেখ করা থাকবে, তখন আধুনিক রসায়নিক জনক হচ্ছে অ্যান্টনি ল্যাভোইসিয়ে। বাট যদি এই আধুনিক শব্দটা না থাকতো, তখন আমাদের রসায়নিক জনক হইতে হচ্ছে জাবের ইবনে হাইয়ান, আলকেমিস্ট জাবের ইবনে হাইয়ান। হ্যাঁ, আলকেমিস্ট কি বলছে? জাবের ইবনে হাইয়ান। ওকে ভাইয়া, তাহলে এই 4টা আমাদের শেষ। আমাদের 5 দাগ কি ছিল? কি বলে, পাকা আম মিষ্টি হওয়ার কারণ কি? পাকা আম মিষ্টি হওয়ার জন্য দায়ী। পাকা আম মিষ্টি হয় কেন বলতো? পাকা আমে কি থাকে? পাকা আম মিষ্টি। পাকা আম মিষ্টি হওয়ার জন্য কে দায়ী? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। গ্লুকোজ আর ফ্রুক্টোজ, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুইটারই সংকেত এরকম, ঠিক আছে? দুইটারই সংকেত কি? C6H12O6। ওকে, এই যে দেখো, গ্লুকোজ হচ্ছে আমাদের হেক্সাকার্বন, ঠিক আছে? হেক্সোজ কি বলা হয়? আমরা কিন্তু কেমিস্ট্রির 11 অধ্যায় পড়ছে নাকি যে হেক্সা। হেক্সা মানে হচ্ছে 6, হেক্সা মানে 6 না? এটা কিন্তু আমরা সবাই জানি। এর কারণে এই যে আমাদের কার্বন যে এখানে 6টা আছে না, এইখানে যে আমাদের কার্বন 6টা আছে, এই 6 কার্বন বিশিষ্ট যত প্রকার শর্করা আছে, এটা যে একটা শর্করা, এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? এটা কিন্তু একটা শর্করা, এটা কিন্তু আমরা সবাই জানি। গ্লুকোজ ফ্রুক্টোজ সবকিছুই কিন্তু শর্করা। বাট এই শর্করার যে 6টা কার্বন আছে, 6টা কার্বনের জন্য এটাকে বলা হয় হেক্সোজ শর্করা। কি বলা হয়? হেক্সোজ। এগুলো তোমাদের বইয়ের বাইরের কথা। তোমাদের যাদের একটু জ্ঞান নেওয়ার আকাঙ্ক্ষা অনেক বেশি, যারা জ্ঞান নিতে ভালোবাসো, তাদের জন্য বলতেছি। এটা এক্সট্রা নলেজ, তুমি এখন জানলে পরবর্তী লাইফে কাজে লাগবে, তাই বলছি। এটা হচ্ছে যখন কার্বন সংখ্যা 6 থাকবে কোনো শর্করার, সেই শর্করার কার্বন সংখ্যা 6 হইলে তাকে কি বলা হবে? হেক্সোজ বলা হবে। আর এই যে আমাদের একটা গ্লুকোজ আছে না, C6H12O6, এই যে একটা গ্লুকোজ নিলাম, তার সাথে ফ্রুক্টোজের সংখ্যাটা সেম এরকম C6H12O6। এই দুইটা আমরা যে কি নিলাম? হেক্সোজ নিলাম। এই হেক্সোজ দুইটা হচ্ছে তোমার মোনোস্যাকারাইড। মোনোস্যাকারাইড শর্করাকে আমরা বৈজ্ঞানিক ভাষা বা বায়োলজিক্যাল ভাষায় বলা হয় স্যাকারাইড। কি বলা হয়? স্যাকারাইড। স্যাকা খাই না, স্যাকা খাওয়ার জিনিস। স্যাকা কি খাওয়ার জিনিস আর শর্করা কি খাওয়ার জিনিস না? মানে জাস্ট একটু আর কি আমি তোমাদেরকে বোঝার জন্য বললাম আর কি, মজা করলাম। এই যে ছ্যাঁকা,
স্যাকারাইড, এই স্যাকারাইডটা হচ্ছে আমাদের শর্করার বায়োলজিক্যাল টার্ম। এই জন্য এই দুইটা হচ্ছে তোমার একক মৌল বিশিষ্ট, জাস্ট একটা অণু, গ্লুকোজ একটা অণু আর ফ্রুক্টোজ একটা অণু। এই একটা একটা অণু থাকার কারণে এদেরকে বলা হয় মোনোস্যাকারাইড। ঠিক আছে, মোনোস্যাকারাইড। এখন এই যে একটা একটা মোনোস্যাকারাইড, এই একটা মোনোস্যাকারাইড মিলে কি হয় বলতো, একটা C12 H 12 থেকে দুইটা চলে গেলে থাকে 22 ও 12 থেকে একটা চলে গেলে হয় 11। C12 H 22 আর ও 11। এইটা কি হয় বলতো, এইটা হলো চিনির সংকেত। এটা কি, এটা হলো চিনির সংকেত। তাহলে একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ মিলে কি তৈরি হয়, একটা চিনি তৈরি হয়। এটা তোমাদেরকে একটু আমি এক্সট্রা শিখিয়ে দিলাম। এই একটা মোনোস্যাকারাইড আর এই একটা মোনোস্যাকারাইড মিলে এখানে তৈরি হয় হচ্ছে একটা ডাইস্যাকারাইড। ঠিক আছে, তাহলে চিনি কিভাবে তৈরি হয় জানো তো, একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ। তোমরা যে আমার ক্লাস করতেছো, পরবর্তী যখন স্কুলে স্যারেদের সামনে ক্লাসে যাবা, এই টপিকটা যখনই চলে আসবে যে আমের ভিতরে, পাকা আমের ভিতরে গ্লুকোজ আর ফ্রুক্টোজ থাকে, তখনই তুমি কিন্তু একটা ভাইবস নিবা সবার সামনে। তোরা কি জানিস এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুইটা মোনোস্যাকারাইড, এই মোনোস্যাকারাইড দুইটা বিক্রিয়া করে হয়ে যায় একটা ডাইস্যাকারাইড। সেই ডাইস্যাকারাইড হলো আমরা খাই, সেটা হচ্ছে চিনি বা সুগার। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা এইটা বুঝে ফেলছি। এই আজাইরা আলাপ করলাম, এটা শুধুমাত্র সেই টপারদের জন্য যারা জ্ঞান আহরণ করতে অধিক ভালোবাসে। ওকে, আচ্ছা। আর আমি হলাম জ্ঞান দিতে ভালোবাসি। কি ভালোবাসি বলতো, আমি হলাম জ্ঞান দিতে ভালোবাসি। যেটা জানি সেটা কাউকে না শিখাইলে আমার ভালো লাগে না, সেই জন্যই আজাইরা আলাপ কিছু করে দিলাম। আচ্ছা, আমাদের পাকা আমের খেলা শেষ, পাকা আমের সিজনও প্রায় শেষ, তাই পাকা আম শেষ। এইবার আমরা 6 দাগে যাচ্ছি। 6 দাগ ছিল অ্যান্টাসিডে কি থাকে, অ্যান্টাসিডে কি থাকে, অ্যান্টাসিড। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন তোমাদের আসতে পারে, এই পাকা আম, অ্যান্টাসিড, মোম, এই তিনটা টপিক ভালোভাবে খেয়াল রাখবেন এমসিকিউ এর জন্য এবং খ দাগের জন্য। পাকা আম আমি কিন্তু তোমাদের সাজেশন দিয়ে দিচ্ছি একরকম, পাকা আম, অ্যান্টাসিড আর মোমের যে বিষয়টা আছে, মোমের গলন, ওইখানে তুমি এই তিনটা থেকে একটা খ থেকে চলে আসতে পারে এবং এই তিনটা এমসিকিউ এর জন্য 3 স্টার। তাহলে আমাদের অ্যান্টাসিডে কি থাকে, অ্যান্টাসিডে থাকে হলো আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে MgOH2, এটা হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত। আর একটা হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3। আমাদের পরীক্ষায় এটা ছিল অপশন, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এখানে দেখো আমাদের ম্যাগনেসিয়ামের যোজনী হলো +2, আর OH এর হলো -1, আর অ্যালুমিনিয়াম হলো এখানে +3 আর OH এর হলো -1, তাই না? তাহলে এদের ভিতরে যে যোজনীয় বিনিময় ঘটে, তাই এই 2টা আমরা এখানে দিচ্ছি আর এই 1টা এর পিছনে লাগাচ্ছি। এখানে 3টাও এখানে দিচ্ছি আর 1টা হলো এখানে লাগাচ্ছি। ঠিক আছে, এটা তো তোমরা আমি আশা করছি সবাই জানো। আচ্ছা, কিন্তু এটা শিখে নিও। ওকে, আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এই দুইটা হলো অ্যান্টাসিডের বিহেভিয়ার থাকে। এই দুইটা হচ্ছে কি বলতো, এই দুইটা হলো ক্ষার। ঠিক আছে, এই দুইটা কি লিখতেছি ভাই, ডাক্তারি ভাষা লিখতেছি মনে হচ্ছে। এদের হলো ক্ষার। এই ক্ষার আর আমাদের পেটের ভিতরে পাকস্থলী থেকে অনবরত যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা নিঃসৃত হচ্ছে, এটা হলো কি একটা অ্যাসিড, আর এই দুইটা হলো ক্ষার। আমাদের পেটে যখন অ্যাসিডিটি হয়ে যায়, পেট ব্যথা করে, গ্যাস্ট্রিক হয় আমরা বলি, ওই গ্যাস্ট্রিকের হওয়ার মাধ্যমে হচ্ছে আমাদের পেটের ভিতরে HCl এর পরিমাণ বেশি হয়ে যায়। আর এইখান থেকে এই ক্ষার দুটো যখন এখানে যে যুক্ত হয়, তখন এই অ্যাসিড আর ক্ষার মিলিত হয়ে কি হয়, অ্যাসিড আর ক্ষার মিলিত হয়ে পানি আর লবণ উৎপন্ন করে, পানি প্লাস লবণ উৎপন্ন করে। অর্থাৎ আমাদের তখন শরীরের অ্যাসিডের সংখ্যা কমে যায়, আমাদের পেটের ব্যথা আস্তে আস্তে কি হয়, নরম পড়ে যায় বা ছেড়ে যেতে থাকে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই পেজটা থেকে আমরা কয়টা জিনিস শিখলাম বলতো, 1 2 3 4 5 6টা। এই 6টার পাশাপাশি কিন্তু আমরা একটু এক্সট্রা নলেজও জেনে নিলাম। ওকে, এই 6টা অবশ্যই তুমি লিখে নিবা বা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, আমরা মুছে দিচ্ছি। এবার ভাইয়া আমরা যাব 7 নম্বর প্রশ্ন। কি ছিল, নিচের কোনটি ভারী ধাতু, নিচের কোনটি ভারী ধাতু।
আমি আমাদের অপশন এখানে একটাই ছিল ভারী ধাতু। এখান থেকে তোমরা তিনটা আছে মাত্র, এটাতে মুখস্থ করে নিবা বই থেকে, মাত্র 2-3টা আছে দেখবা প্রথম অধ্যায়ের ভিতরে ভারী ধাতুর নাম। হ্যাঁ, এই ভারী ধাতুর নামটা হচ্ছে এখানে কিছু ট্রিক্স আছে, যে লেখা হচ্ছে আপাতত একটা ছন্দ দিয়ে মুখস্থ করা যায়। ভিডিও লেন্থ বড় হয়ে যাবে, তাই আমরা এখন দিচ্ছি না, যেটা সলভ ক্লাস সলভ করবো আমরা শুধু। আচ্ছা, তোমাদের যদি কারো জানার ইচ্ছা থাকে বা ভাই তোর ছন্দটা কি, আমাকে একটু ইনবক্স করো, আমি তোমাদেরকে বলে দেবো। আমি এখানে এটা বাঁধিয়ে রাখছি কেন জানো, যে আমার ক্লাসটা শেষ পর্যন্ত কারা দেখছে, ঠিক আছে? এই পর্যন্ত যারা আসছো অবশ্যই ভাই দুটোর সংকেতটা আমার ইনবক্সে চেয়ে নিবা, ঠিক আছে? সংকেত বলতে যে ভাই দুটোর যে ছন্দটা, ঠিক আছে? তাদের জন্যই আমি দেবো, সবাইকে দিয়ে তো আজ আমার তো ভিডিও লেন্থ বাড়ানোর কোনো প্রয়োজন নেই। তাই ভাই দুটো এখানে আমাদের কোনটা ছিল আর্সেনিক। এবং আমি এটাও জানি যারা অরিজিনালি ভালো স্টুডেন্ট, যাদের জানার ইচ্ছা বেশি, তারাই এই ভিডিওটা এই পর্যন্ত দেখবে। হ্যাঁ, কমেন্ট করো বা ইনবক্স করো, যা করো এটা করে তোমাকে জেনে নিও। ওকে, নিচের কোনটি আমাদের বিষাক্ত পদার্থ? এখানে হচ্ছে মিথানল। নিচের কোনটি বিষাক্ত পদার্থ? এই যে শেষে ছক আছে আমাদের, আমাদের যে ছক আছে, কি আছে? ছক। প্রথম অধ্যায়ের লাস্টে যে ছক আছে, ওই ছকটাও একটা ছন্দের মাধ্যমে মনে রাখা যায়। সেই ছন্দটাও আমি আপাতত এখানে অফ রাখছি তাদের জন্য, যারা অরিজিনালি ভালো স্টুডেন্ট, তারা আমার কাছ থেকে ক্লাসটা শেষ পর্যন্ত পড়লো, তাদেরকে একটু আমি আলাদাভাবে দেখতে চাই। তাই তাদের কমেন্ট এবং মেসেজের অপেক্ষায় আমি রইলাম, এই দুটো ছন্দ জানার ইচ্ছা যাদের আছে তাদের জন্য, ঠিক আছে? আমি শুধু তোমাদেরকেই দেব। ওকে, এবার নিচের কোনটি, এটা আমাদের এখন না, আমাদের এখন 9 দাগ কি ছিল? নিচের কোনটির ব্যাপন হার সর্বনিম্ন? ব্যাপন হার, এই হচ্ছে আমাদের টপিক, ব্যাপন হার সর্বনিম্ন। এটা আমাদের প্রশ্ন ছিল, ব্যাপন হার সর্বনিম্ন, তাই না? এটা আমাদের প্রশ্ন। তবে আমাদের এখানে একটা সুন্দর কি আছে, একটা বেসিক আছে। সেই বেসিকটা হচ্ছে যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, আর যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। ওকে, এই দুইটা হলো, এই দুইটার কথা আমাদের জানতে হবে, একদম জানতে হবে, মুখস্থ থাকবে। এখন আমাদের কি বলছিল দেখো, আমাদের 4টা অপশন ছিল, আমরা একটু অপশন টেস্ট করি। আমাদের প্রথম ছিল হাইড্রোজেন, কি ছিল? H2। কি ছিল প্রথমে আমাদের? H2। কারণ H2 এর আণবিক সংকেত কত? হাইড্রোজেনের আণবিক সংকেত 1, তার সাথে আমরা 2 গুণ করলে হয় 2। আচ্ছা, আমাদের তারপরে কি ছিল? সোডিয়ামের আণবিক ভর 23। এরপরে হচ্ছে নিয়ন। কি ছিল? নিয়ন কত? নিয়ন ছিল, সরি আমাদের নিয়ন ছিল এখানে। শিট, আমি আরেকটার অপশনে চলে গেছি, ভুল দেখছে একটু চোখে, তাই তো বলি, এরকম তো অপশন থাকার কথা না। আর H2 ছিল, 2 জায়গায় ছিল, ফার্স্ট অপশন ছিল হচ্ছে He, হিলিয়ামের হচ্ছে 2, ঠিক আছে? এবার হচ্ছে হাইড্রোজেন গেল, হিলিয়াম গেল, এবার N2 নাইট্রোজেন হলো 14 সাথে আবার 2 গুণ, 2 ছিল এখানে, তাই 2 গুণ, 14 দুগুণে কত হয়? 28। এবার হলো আমাদের একদম শেষে কি ছিল? CO2 কার্বনের জন্য হলো কত? 12 প্লাস অক্সিজেন 16 গুণ কত? 2। এটা কিন্তু কিভাবে হিসাব করছে খেয়াল করছো তো? কার্বনের আণবিক ভর হলো 12, অক্সিজেনের 16, আছে কয়টা? 2টা, 16 সাথে আবার 2 গুণ দিলাম, দিলে কি হবে বলো তো? এই 12 ছিল প্লাস 16 দুগুণ 32। এই 32 যখন হবে তখন আমরা যোগ করব, 2 এ 2 এ 4, 3 এ 3 এ 3 আর 1 এ 4, তাহলে কত হবে এখানে? 44, তাই না? এখন বলো তো ভাইয়ারা, এইখানে যে আমার 4টা সংখ্যা বের হয়েছে, এই যে আমাদের 4টা সংখ্যা বের হয়েছে, এই 4টার ভিতরে কোনটির আণবিক ভর সব থেকে বেশি? এই যে আমাদের কার্বন ডাই অক্সাইডের না, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর সব থেকে বেশি, তাই এর আণবিক ভর সব থেকে
কম হবে। সব থেকে কম হবে কোনটা? CO2। তাহলে আমাদের এখানে উত্তর কি হবে? CO2। আমি আশা করছি তোমরা সবাই এই বিষয়টা বুঝতে পারছো, তাই না? তাহলে এখান থেকে এইটুকু একটু স্ক্রিনশট মারো বা কি করবা, লিখে নাও কিভাবে এই দুইটা কথা। আচ্ছা, এইভাবে তোমরা অপশন টেস্ট করবা। কিন্তু আমি তো এখন ধরে ধরে খাতা কলমে করতেছি, হাতে কলমে করতেছি বলে একটু দেরি হচ্ছে, বাট তুমি যখন এগুলো সব মুখস্থ থাকবে, সবাই আমাদের ঘরটা মুখস্থ থাকবে, তখন তুমি কিন্তু 30 সেকেন্ডের ভিতরে হিসাব নিকাশ করে ফেলতে পারবা। হ্যাঁ, ওকে। এবার দেখো এখানে আমরা সিস্টেম মনে রাখার জন্য কি বলবো, জাস্ট উল্টা। বেশি হইলে কম, কম হইলে বেশি। এই হলো আমাদের এখানে উল্টা মনে রাখবা। ব্যাপক হার সবসময় কি আণবিক ভরের উল্টা, উল্টা খেয়াল রাখতে হবে। ওকে, আমাদের এবার পরের কোশ্চেনটা কি ছিল? 9 লাখ শেষ। এবার আমরা যাবো 10। 10 কই 10, এই তো 10। ইউরিয়ার গলনাঙ্ক কত? এটা কিন্তু আমাদের বইয়ে ছিল। ইউরিয়ার গলনাঙ্ক কত? ইউরিয়ার কি গলনাঙ্ক কত? এই যে আমাদের ইউরিয়ার গলনাঙ্ক কত, এটা কিন্তু আমাদের বইতে দেওয়া ছিল। তবে বইতে দেওয়া ছিল 133 ডিগ্রি সেলসিয়াস। বইয়ে কত দেওয়া ছিল? 133 ডিগ্রি সেলসিয়াস। বাট আমরা এখানে অপশনে দিয়েছি সবগুলো কিন্তু কি কেলভিন এককে। এখন বলো তো ভাইয়া 133কে 133কে যদি আমরা কেলভিনে নিয়ে যেতে চাই সেটা কত হয়? 133কে কেলভিনে যেতে হলে কি করতে হয়? 273 দিয়ে যোগ করতে হয়। তাহলে আমরা 273 দিয়ে যোগ করি। যোগ করলে কত হয়? 3 3 6, এখানে 2 শূন্য, হাতে 1, 3 আর 1 4, কত হচ্ছে? 406, তাই না? এখানে কিন্তু আমরা 406 এর কেলভিন পেয়ে গেছি, তাই না? তাহলে আমাদের বলতো এখানে ইউরিয়ার গলনাঙ্ক কত হবে? 406 কেলভিন। এখন তুমি বলো ভাই আমার অপশন তো চারিটাই কেলভিনে দেওয়া ছিল, তাই না? তখন তুমি ওখানে অপশন টেস্টটা কিভাবে করবা? আমাদের এই ক্ষেত্রে অপশন টেস্ট করবা, সেগুলো হলো যে অপশনটা দেওয়া আছে তুমি কিন্তু এটা জানতে হবে। তোমার কিন্তু বইয়ে যেটা দেওয়া আছে সেটা অবশ্যই জানতে হবে, তাহলে তুমি এটা করতে পারবা না। তোমার বইয়ে যেটা দেওয়া আছে 133 তুমি জানো, এখন তুমি কি করবা? যে অপশনগুলো দেওয়া আছে ওইগুলো সব কেলভিনে দেখতে পাচ্ছ, তাহলে ওখান থেকে আমরা 273 বিয়োগ করে করে দেখবো কোনটা হলো 131 এর সমান হয়। যেটা 131 এর সমান হবে সেটা আমাদের অ্যান্সার। ওকে ওকে, তাহলে এটা তোমরা বুঝতে পারছো। এবার আমাদের পরের কোশ্চেনে যাব। আমরা ইউরিয়ার গলনাঙ্ক পেয়ে গেলাম। 11 দাগ কই? 11 দাগ, 11 কই? 11 এই পাশে 11, এই পাশে 11 পাবো না। আমি এখানে তোমার খাতাতে সবগুলো আগে কোশ্চেন করে নিয়েছিলাম, ঠিক আছে? করে নিয়ে এখন সিরিয়াল তো করেছি, মনে করো অধ্যায় বাই অধ্যায়। ওই অধ্যায় থেকে কিছু নিয়েছি, তারপর অধ্যায় থেকে কিছু, তারপর অধ্যায় থেকে কিছু, একদম পৃষ্ঠার পর পৃষ্ঠা সাজিয়ে করে কোশ্চেন ছিল। এখন ওইভাবে কোশ্চেন করলে তো তুমি সব জেনে যাবা, সিরিয়ালে তোমার মনে চলে আসবে। তাই আবার একটু ঘুরিয়ে ফিরিয়ে করছি তো, সেই জন্য আর কি খুঁজতে হচ্ছে, তাহলে খুঁজতে হতো না। ওকে, পোকামাকড় ধ্বংস করে কোনটি? তাহলে পোকামাকড় ধ্বংস করে, পোকামাকড় ধ্বংস করে ইনসেক্টিসাইডস। আর খাদ্যদ্রব্য সংরক্ষণ করে কোনটি? এই প্রশ্নটা হয় খাদ্যদ্রব্য সংরক্ষণ। এখান থেকে এর পাশাপাশি এটাও জানবা, এটা কিন্তু পড়তে পারে দূর থেকে একটা। খাদ্যদ্রব্য সংরক্ষণ করে, তো তোমরা জানো অনেকেই খাদ্যদ্রব্য সংরক্ষণ করে। এই দুইটা ইংলিশ শব্দ জানতে হবে, প্রিজারভেটিভস। এই যে ইনসেক্টিসাইড আর প্রিজারভেটিভস, এই দুইটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। আচ্ছা, এরপরে 12 দাগ, ঘরের কোণে গোলাপ থেকে সুগন্ধ ছড়ালে। মনে করো তুমি ঘরের এক কোণায় একটা গোলাপ ফুল রেখে দিছো, সেই গোলাপ ফুল থেকে গন্ধ ছড়াচ্ছে। এখন ওইখানে প্রথম কোন ঘটনাটি ঘটে? প্রথম কোন ঘটনাটি ঘটে? এই ধরনের একটা কোশ্চেন তোমার আসতে পারে, এটা খ দাগেও চলে আসতে পারে এই ধরনের কোশ্চেন। আমাদের বইয়ে যেটা আছে সেটা হচ্ছে সিলিন্ডারের কথা বলা আছে, যে সিলিন্ডারের মুখ খুললে আগে নিঃসরণ ঘটে নাকি আগে ব্যাপন ঘটে, তাই না? ওকে, আমাদের এখানে ঘরের সুগন্ধ ছড়ালে আগে তোমার কিন্তু ওই সুগন্ধটা আগে কি হবে?
ওই সুগন্ধটা কিন্তু পরে ছড়াবে, বাট ওইটাকে কিন্তু আগে বের হইতে হবে, গোলাপ ফুল থেকে আগে বের হইতে হবে, সেক্ষেত্রে আগে নিঃসরণ হবে, পরে ব্যাপন হবে, ঠিক আছে। বাট ওখানে আমাদের একটা নিঃসরণ ছিল না, তবে কোনোটি নয় বলে একটা অপশন ছিল, ওইখানে ওইটা কোনোটি নয় হবে, ঠিক আছে। তাহলে আমরা দাগ নাম্বার বললে এখানে লিখে দিই কোনোটি নয়। কই ছিল সেই দাগ, কত নাম্বার দাগ ছিল এটা, ঘরের কোণে 12 দাগ, 12 দাগে কি হবে, নান, নান মানে কি, কোনোটি নয়, ভদার। আচ্ছা, এবার দেখো আমরা 13 নম্বর প্রশ্নে যাচ্ছি। নিচের কোনটির আন্ত আণবিক শক্তি সর্বোচ্চ? এই পেজ দিয়ে মুছে দেবো, সবাই একটু ছবি তুলে নাও, একটা স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা, ভিডিও একটু বেশি বড় যাচ্ছে, অলরেডি 25 মিনিট ক্রসড, দ্রুত শেষ করতে হবে, 40 মিনিট কোনোভাবেই পার করতে দেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে তোমাদের মন আমি বসাতে পারবো না। ওকে, আমরা 13 দাগে যাচ্ছি। 13 দাগে বলছে নিচের কোনটির আন্তঃআণবিক শক্তি সর্বোচ্চ? নিচের কোনটির আন্তঃআণবিক শক্তি সর্বোচ্চ? আন্তঃআণবিক শক্তি, আন্তঃআণবিক, আন্তঃআণবিক শক্তি করুন। আন্তঃআণবিক শক্তিটা দেখো কিরকম হয়, সর্বোচ্চ। একটা প্রশ্ন ছিল এখানে, যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে সব থেকে বেশি আন্তঃআণবিক শক্তি হলো কঠিন পদার্থের, কঠিন সর্বোচ্চ, তারপরে হলো তরল, তারপরে হলো বায়ু বা বায়বীয় বা গ্যাসীয়, ঠিক আছে। এই তিনটা মনে রাখবা, সব থেকে বেশি কঠিন, তারপরে তরল, তারপরে বায়বীয়। এইখানে যে অপশনগুলো ছিল তার মধ্যে একটাই কঠিন পদার্থ ছিল, সেটা হলো সোডিয়াম, ঠিক আছে। সোডিয়াম বাদে আরগুলো সব গ্যাসীয় পদার্থ ছিল, তরল পদার্থ ছিল, এইটা হলো আমাদের শুধুমাত্র কঠিন পদার্থ, সেটা হলো সোডিয়াম। তাহলে আমাদের আন্তঃআণবিক শক্তি এখানে সর্বোচ্চ কোনটা, এই সোডিয়ামের, মানে এটা কি ছিল, এটা কঠিন, এটা কি কঠিন। ওকে, এবার আমরা দেখো পরের কোশ্চেনে যাচ্ছি, সেটা হলো এবার হচ্ছে নিশাদলের সংকেত। নিশাদলের সংকেত এটা তোমরা সবাই জানা উচিত, এটা কি বলবো, নিশা দলে সংকেত NH4Cl, NH4Cl, ঠিক আছে। ওকে, এবার দেখো নিশাদলের সংকেত শেষ, এরপরে আমরা যাব হচ্ছে প্রোডাক্ট। পানিতে অ্যালকোহল মিশালে পানির স্ফুটনাঙ্ক কত? ঠিক আছে, কোনো একটা জিনিস পানি প্লাস অ্যালকোহল, পানি প্লাস অ্যালকোহল, তাই না, প্রশ্নটা এরকম কিন্তু, পানি প্লাস অ্যালকোহল স্ফুটনাঙ্ক কত? স্ফুটনাঙ্ক কত, এটা আমাদের প্রশ্ন, পানি প্লাস অ্যালকোহল হইলে এখানে স্ফুটনাঙ্ক কত। যদি কোনো জিনিস, প্রত্যেকটা জিনিসে একটা যদি থাকে তাহলে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নির্ণয় করা যায়, তবে যদি কোনো জিনিস দুইটা জিনিস থাকে তাহলে তার স্ফুটনাঙ্ক গলনাঙ্ক নিশ্চিতভাবে জানা যায় না, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে পানির সাথে অ্যালকোহল মিশছে, দুইটা একসঙ্গে মিশে গেছে, তাহলে এখানে স্ফুটনাঙ্ক নিশ্চিতভাবে জানা যাচ্ছে না, তাই এখানে উত্তর কি হবে বলতো, এখানে উত্তর হবে হচ্ছে, এখানকার উত্তর হবে হচ্ছে কোনটি নয়। এখানকার উত্তর কি হবে, কোনটি নয়, উত্তর কি হবে, কোনটি নয়, নান। এখানে কিন্তু আমাদের লাস্ট একটা অপশন ছিল কোনটি নয়, সেটা হবে এখানকার অ্যান্সার। ওকে, নান। এরপর থেকে আমরা ওই কোনটি নয় আর লিখবো না, অনেকে যদি না বোঝো তার জন্য কোনটি নয় লিখছি। এরপর থেকে কোনটি নয় জাতীয় কোনো প্রশ্নে আমরা এখানে নান লিখবো, মাথায় রাখবো, প্রশ্নে এখানে নান থাকবে। এবার হচ্ছে আমরা 16 দাগে যাচ্ছি। কত দাগে যাচ্ছি, 16 দাগ। ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর, এইটা অনেকেই ভুল করছো, ইলেকট্রনের ভর কত, ইলেকট্রনের ভর কত, এই যে আমাদের কোশ্চেনটা। এইখানে তুমি দেখো ইলেকট্রনের ভর হলো দুইটা এককে আছে আমাদের বইতে, দুইটা এককে আছে। একটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻31, আর একটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28। এইখানে আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কোনটা কখন, এইটা হলো কেজি এর ক্ষেত্রে, এটা কি কেজি এর ক্ষেত্রে, এটা হলো গ্রামের ক্ষেত্রে, ওইটা কেজি আর এটা গ্রাম। আমাদের কিন্তু পরীক্ষায় এইটা ছিল, এইটা ছিল, তাই না, এইটা ছিল, এইটাও রাইট, এইটাও রাইট। তোমরা অনেকেই দেখছো যে আমরা 9.11 ইন্টু 10⁻⁻28, তার পাশে কিন্তু অনেক কে দিয়েছিল, তোমরা বলো ভাই আমরা তো এটা দিছি, বাট এটা আপনি কারেক্ট নেন নাই কেন?
কারেক্ট নেই নাই, তার কারণ হচ্ছে আমাদের পরীক্ষা ওইখানে কিন্তু কেজি ছিল, ঠিক আছে, এখানে এই কেজি হবে না, গ্রাম যদি থাকতো তাহলে ওই কোশ্চেনের অ্যান্সারটা রাইট। এখানে আমাদের কেজির ক্ষেত্রে যখন কেজি থাকবে তখন আমাদের এখানে 31, আর যখন গ্রাম থাকবে তখন এখানে কত, 28। এটা মনে রাখবো কিভাবে, আমরা মনে করো গ্রাম মনে রাখতে পারলে গ্রাম থেকে কেজিতে দেওয়ার জন্য আমাদের কি করতে হয় বলতো, 3 বাড়াইতে হয় না, কি করতে হয়, কেজি দেওয়ার জন্য কি 3 বাড়াইতে হয়, 3 বাড়াইছি আমরা এখানে, কেজি থেকে গ্রাম থেকে কেজিতে গেছে 3 বাড়াইছি, গ্রাম কেজি থেকে গ্রামে আইছে 3 পাওয়ার কমাইছি, ঠিক আছে। তাহলে 31 আর 28 এই, আর অলওয়েজ যেহেতু এটা ইলেকট্রন তাই এর ভর মাইনাসই হবে, ইলেকট্রনের ভর মাইনাসই হবে, কারণ এটাকে আমরা 0 ধরে নেই। আগে একবার বলছি যে আমরা ইলেকট্রনের ভরকে 0 ধরে নেই, তার মানে কি এর এতটাই কাছাকাছি, মানে সবসময় কি মাইনাস হবে, 0 এর কাছাকাছি চলে যাবে মানটা, ঠিক আছে। তাহলে কেজি হলে কোনটা আর গ্রাম হলে কোনটা এটা তোমাদের ভুলিয়ে যাবে, তাই আমি এটা দিয়েছি, ঠিক আছে। ওকে ওকে, ইলেকট্রনের ভর শেষ। এবার আমরা চলে যাচ্ছি 17 দাগ, এম সেলের সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত। এটার জন্য তোমাদেরকে কিন্তু এইটা জানতে হবে, কে সমান সমান 1, এন সমান সমান 2, এম সমান সমান 3 আর এন সমান সমান 4। এই আমাদের 4টি সেলের ক্রম, কে মানে 1, এন প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। আমাদের করছে এম তম শক্তি স্তর, মানে কত, 3 নম্বর শক্তি স্তর। আর কোনো একটি শক্তি স্তরে সর্বোচ্চ পরিমাণ ইলেকট্রন থাকতে পারে হলো 2n²। কোনো একটা কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে হলো 2n²টি। আর এই n এর মান হচ্ছে ওই ইলেকট্রনের মানে কি কক্ষপথের সংখ্যা, n মানে কি বোঝায়, ওই কক্ষপথের সংখ্যা। তাহলে এখানে আমাদের কক্ষপথ সংখ্যা কত, m সমান সমান কি বলছি 3, তাই না। তাহলে আমাদের এখানে কি বসাবো, 2 × n², n এর মান কত এখানে m, তার মানে 3²। তাহলে কি হবে 2 × 3² মানে 9, 9 দুগুণ কত 18, 9 দুগুণ কত 18, ঠিক আছে। এইভাবে আমরা এই ধরনের প্রশ্নগুলো অ্যান্সার করব। এটা কিন্তু পরীক্ষা এর জন্য 100% ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ার মতো 100% ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে। 100% ইম্পর্টেন্ট বলছি, কিন্তু এটা পড়েই যাবে, এরকম একটা কোশ্চেন তোমার চলেই আসবে, সেম টু না হোক এমন ধরনের একটা কোশ্চেন চলে আসবে। আমি এটা মুছে দেবো, যার যা দরকার হবে স্ক্রিনশট এখানে পজ করে দিয়ে দাও। ওকে, আরে সরি, এখানে আমাদের কিন্তু তাহলে কত হবে অ্যান্সার বলো তো, 18 হবে, কিন্তু এই প্রশ্নটার অ্যান্সার 18 হবে, মাথায় রেখো। আচ্ছা, দ্রুত 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 শেষ করতে হবে, রাত অনেক হয়ে গেছে, অলরেডি 12:30 ক্লাস, 1টা বাজতে গেছে, হাই হাই 1টা বাজতে গেছে, 1টা বাজতে গেছে। ঘুমাইতে হবে না নাকি ভাই, আমার তো ঘুমাইতে হবে, সকালে উঠতে হবে আবার। আচ্ছা, টাইটেনিয়াম, টাইটেনিয়ামের n কক্ষপথে ইলেকট্রন কতটি, এটা আমার পরের প্রশ্ন ছিল। টাইটেনিয়াম, টাইটেনিয়াম সমান সমান আগে আমাদের এটা জানা হচ্ছে টাইটেনিয়াম কত, স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম, টাইটেনিয়াম হলো 22 নম্বর মৌল, ঠিক আছে। আর টাইটেনিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 22। তাহলে আমাদের এর n তম শক্তিস্তর কত, n কত, ঠিক আছে, n তম শক্তিস্তর ইলেকট্রন সংখ্যা কত, তার মানে n মানে আমরা কি জানি বলছো, n মানে আমরা আগেই পড়ছি, n মানে হচ্ছে 4, তাই না। n থাকলে বড় হাতের n, কিন্তু ছোট হাতের n না, বড় হাতের n মানে হলো 4। ওকে, আচ্ছা, তাহলে আমাদের টেকনিশিয়ান এই টাইটেনিয়ামের 4 নম্বর কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে আমরা কিভাবে হিসাব করব। প্রথম শক্তি স্তরে থাকতে পারে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে থাকতে পারে 8টা, ঠিক আছে, তৃতীয় শক্তি স্তরে থাকতে পারে 18টা, বা এখানে আমাদের 8টাই হবে। আমরা এখানে ইলেকট্রন বিন্যাস করতে হবে। এখানে টাইটেনিয়ামে আমরা কি করব বলতো, টাইটেনিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করব, হ্যাঁ এইভাবে। এখানে তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই আমি, দেখো কিভাবে সহজে ইলেকট্রন বিন্যাসটা মনে রাখতে হয়। শোনো শোনো, প্রিয়া শোনো, দরকার হয় এটা লিখে রাখবা, পজ করে করে আমি কি বলতেছি, শোনো, ঠিক আছে, শোনো শোনো, প্রিয়া শোনো। আবার প্রিয়া শোনো, প্রিয়াকে একবার ডাকলে প্রিয়া শোনে না। আমি তোমাকে শেখাচ্ছি কিভাবে ইলেকট্রন বিন্যাসটা ইজিলি মনে রাখা যায়। হ্যাঁ, তাহলে কি শোনো শোনো, প্রিয়া শোনো, আমি আমার প্রিয়াকে আমি ডাকতেছি, প্রিয়া ডাক শোনে না, আবারও ডাকতেছি, প্রিয়া শোনো, আমার শেষবারের মতো কথাটা শোনো, এমন ভুল আর জীবনেও হবে না, আমার এইবারের মতো আমাকে আবারও গ্রহণ করো, ঠিক আছে। কি বলছে, শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো। ডি টি এস করো, ডি টি এস করো, এফ ডি ই এস করো তুমি, এফ ডি
পিএস করো। হ্যাঁ কি বলছে দেখো, এসএস পিএস, এস একবার এস একবার, পিএস একবার পিএস একবার, মানে এস দুইবার পিএস দুইবার, ডিপিএস দুইবার এফডিপিএস দুইবার, সব মিলে দুইবার দুইবার করে, তাই না? তাহলে একটা ছন্দ কি আছে, শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো, এফ ডিপিএস করো ডিপিএস করো, মানে ওই যে ডিপিএস করে না ব্যাংকে এনজিওতে, ওই ডিপিএস করতে বলতেছি, মানে আমার প্রিয়ারে ডাকতেছি তুমি দেখো আমি একটু জুয়া মদ খাই মনে করো, হ্যাঁ আমরা প্রিয়ারে ডেকে বলতেছি প্রিয়া তুমি আমাকে আমার নামে আরো একটা ডিপিএস করো, আরো কিছু টাকা হবে আপনার, আমি একটু এইবারের মতো শেষবারের মতো হলো এই মদ গাঁজা খেয়ে নিই আর জীবনেও খাবো না, জুয়া আর আমি জীবনেও খেলবো না, ঠিক আছে? তখন আমার প্রিয়া আমার কথা শুনতেছে না, প্রিয়ার হাত পা ধরে পড়ে বলতেছি শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো, ডাকতেছি ডিপিএস করো, ওরে তুমি ডিপিএসটা করো, এফ ডিপিএস করো এফ ডিপিএস করো, এফ মানে ধরো মনে করো ফাদার, ঠিক আছে? দরকার হয় তোমার বাপের নামে এফ ডিপিএস করো, ঠিক আছে? বাপের নামে ডিপিএস করলেও তুমি ডিপিএসটা করো। এই হলো আমাদের ছন্দ, এইভাবে তুমি মনে রাখতে পারো। এখন আমাদের টাইটেনিয়াম আমরা ইলেকট্রোবিন্যাস করি। এস শুরু হবে অন থেকে, এস অন থেকে শুরু, এস টু দিলাম, এস কে 3 দিলাম, এস কে 4 দিলাম, আমাদের যে পর্যন্ত লাগবে সে পর্যন্তই নেব। এখন এখন আমরা শেষ পর্যন্ত দেখাবো না, 5 নিলাম। এবার পি শুরু হবে 2 থেকে, এস এ শুরু করলাম অন থেকে, পি শুরু হবে 2 থেকে, মানে 2 3 4, ওকে? এবার এস এস পি, এবার ডি, ডি শুরু হবে 3 থেকে, ডি এখানে 3 দিলাম, হ্যাঁ? আর এফ যেখানে শুরু হবে, এই এফ শুরু হবে কিন্তু 4 থেকে, ঠিক আছে? এফ টা শুরু হবে 4 থেকে। আচ্ছা এবার অন এস টু এস টু পি, এখন আমরা সবাইকে দেব, এটা আমরা জানি সবাই যে এস এস অরবিটাল, আমাদের অরবিটাল হলো 4টা, এস এর মান হচ্ছে, এস মান হচ্ছে 0, এস মানে 0, এখানে ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 2টা, পি মানে পি এর মান হলো 1, ঠিক আছে? এর মান এর হচ্ছে কি, ইলেকট্রন থাকতে পারে 6টা, এসপি ডি হলো 2, এর থাকতে পারে হচ্ছে কয়টা, 10টা, আর এস হচ্ছে এসপি ডি এফ, ডি এফ হচ্ছে 3, এর থাকতে পারে হলো 16টা, ঠিক আছে? 14টা, ওকে? তাহলে দেখো আমাদের এসে আমরা 2টা দিতে পারবো, এখানে 2টা দিলাম, তোমরা সবাই ইলেকট্রন বিন্যাস কিন্তু পারো, আমি তারপরেও আবার একটু শেখাচ্ছি। পি এর 6 দিলাম, এস এর 2 দিলাম, পি এর 6 দিলাম, দেখো তোমাদের 22 লাগবে, তাই না? 22 পর্যন্ত যেতে হবে, তাহলে 4 আর 6 10, 12 আর 6 18, 18, আর এখানে আমরা কত দিতে পারবো, 2 দিতে পারবো, তার মানে 20 হয়ে গেল, 20 হয়ে গেল, তার মানে ডি তে কত দিতে পারবো, তাহলে আর ডি তে কত দিতে পারবো, 2 দিতে পারবো। তাহলে তুমি একটা জিনিস দেখছো যে আমাদের এই যে আমাদের 1 নম্বর অরবিটাল 1, এই অনে আমাদের 2টা ইলেকট্রন আছে, এটা হচ্ছে আমাদের k = 2, k তে 2টা ইলেকট্রন আছে। এবার দেখো এখানে যে 2, যার আগে 2 সেটা এইটা আমাদের সেল নির্দেশ করে, এই 2 এই 1 এই 3 এই 4 এইগুলো দ্বারা কক্ষপথ নির্দেশ করে, কত নম্বর কক্ষপথে আছে, তাহলে 2 নম্বর কক্ষপথে এই একটা এই 8 আছে, 6 আর 2 কত হয়, 8 হয়, দেখো মানে 8টা ইলেকট্রন আছে। এবার দেখো আমাদের 3 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথে এখানে দেখো এই 2টা আর এই একটা, এই 2টা মিলে, এই 2টা মিলে কত হয় দেখো তো, 2 6 4 2 8 আর 2 10, এখানে 10টা আছে, ঠিক আছে? তাহলে আমাদের কে এখানে এই ক্ষেত্রে, এই টাইটানিয়ামের ক্ষেত্রে L = 8, M = 10, আর N = হচ্ছে 4র্থ নম্বর কক্ষপথে N = হলো 2, N = 2, তাহলে আমাদের এই ক্ষেত্রে n এর মান কত হলো, 2টা, n এর মান কত, 2টা, ঠিক আছে? এখান থেকে সবাই আশা করছি ক্লিয়ার, এই বিষয় টপিকটাকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই টপিক থেকে একটা না একটা এমসিকিউ তোমার সামনে আসবে, এই অধ্যায় থেকে কিছু না পড়লে এটা করতে পারে, ওকে? আচ্ছা টাইটানিয়াম গেল, এরপরে হচ্ছে 19 নম্বর কই, 19 নম্বর প্রশ্ন, কঠিন KMnO4 এর বর্ণ, কঠিন কঠিন না সব ক্ষেত্রে KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এর বর্ণ হলো, এর বর্ণ কেমন, এর বর্ণটা হচ্ছে গোলাপি, এর বর্ণ কেমন বলছি, গোলাপি, এটা তোমাদের বইয়ে আছে 2টি অধ্যায়ে কাজের ভিতরে, ওই যে প্র্যাকটিক্যাল যেগুলো লেখা আছে ওর ভিতরে আছে। KMnO4 এর রং হচ্ছে কেমন, তোমার
গোলাপি। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাকে বলে দিই, যদি কোনো যৌগের ভিতরে এই কে পাও, পটাশিয়াম পাও, সেই পটাশিয়ামটা হয় বেগুনি হবে, সেই যৌগটা যদি কোথাও পটাশিয়াম থাকে সেটা হয় বেগুনি হবে, তা না হলে গোলাপি হবে। এই দুইটার থেকে একটা হবে, ঠিক আছে? যদি কোথাও কে থাকে, কে পাইলে এই দুটার একটা হবে, তবে এই ক্ষেত্রে গোলাপি হবে, ঠিক আছে? এবার 20 নাম্বার। 20 নাম্বার হচ্ছে সার তৈরির উপাদান কয় কোনটি? সার তৈরির উপাদান, এগুলা কি বলবো, এটা তোমার শখ আছে বইয়ে। সার তৈরির উপাদান এই ক্ষেত্রে নেই হচ্ছে এফ, ঠিক আছে? তাহলে আমাদের 20 দাগের উত্তর হবে এফ। 20 দাগের উত্তর, 20 দাগের উত্তর হলো এফ, ফেল, ঠিক আছে? এরপরে আমাদের যেটা 21 নাম্বার প্রশ্ন, 21 নাম্বার কথা, নিচের কোনটির সাথে বালির মিশ্রণ করলে তার আর অপসারণ করা যায় না? 21 দাগ, ঠিক আছে? কোনটির সাথে বালির মিশ্রণ করলে আর অপসারণ করা যায় না? এটা এই প্রশ্নটার সংক্ষিপ্ত রূপ বা সহজ রূপ হচ্ছে নিচের কোনটি নিষাদ মানে নিরুদায়ী পদার্থ নয় বা উদ্দায়ী পদার্থ নয়, ঠিক আছে? নিচের কোনটি উদ্দায়ী পদার্থ নয়, সেইটা হলো তোমার এই 21 নম্বর প্রশ্নের সংক্ষিপ্ত রূপ। সেক্ষেত্রে ওখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। বাকি যে তিনটা আছে তিনটাই কি আমাদের উদ্দায়ী পদার্থ, তাই না? এবার আমরা 22 নম্বর প্রশ্ন দেখব। 22 নম্বর প্রশ্নটা ছিল কোন অরবিটালে ইলেকট্রন সর্বশেষে প্রবেশ করে? কোন দেখো এখানে লিখি, কোন অরবিটালে ইলেকট্রন সর্বশেষে প্রবেশ করবে? সর্বশেষে প্রবেশ করবে সেটা আমরা কিভাবে দেখব? যার n প্লাস l কম সে আগে, মানে তাতে আগে প্রবেশ করবে, আর যার n প্লাস l বেশি সে পরে। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আচ্ছা দেখো, এখান থেকে আমরা যদি দেখি, এখানে আমাদের 4s আছে, 4s আর 4s আছে, তারপরে তোমার 3d আছে, 4p আছে আর 5s আছে। এখানে তুমি দেখো 4 আর s মানে কিন্তু আমি আগে বলছি 0, তাহলে এখানে হয় 4। ডি এর মান আমি আগে বলছি কত? sp ডি এর মান হলো 2, তাহলে 3 আর 2 যোগ করলে হয় 5। 4 হলো কি বলছি 1, তাহলে এখানে হয় 5। f এর মান আর এখানে 5s, 5s, তাহলে কত হয়? s এর মান তো 0, তাহলে 5 এর সাথে s যোগ করলে হয় কত? 5। তাহলে দেখো তোমার এইখানে কিন্তু তিনটার মান, n প্লাস এর তিনটার মান। আমি তোমাকে একটু বলি, তোমরা সবাই জানা উচিত, তাই আমি আর বলতেছি না। প্রথমটা হলো n এর মান আর তৃতীয়টা হলো l এর মান। আর আমরা এখানে sp এর মান কিন্তু আগেই বলছি, s = 0, t = 1, d = 2 আর f = 3, তাই না? তাহলে এইখানে কিন্তু এই চারটা জানতে হবে, মান জানতে হবে এবং সেভাবে বসাতে হবে। এখন তোমার কিন্তু ঝামেলায় পড়ে যাবে, এখানে আমাদের 5টাই হলো 5 দেওয়া আছে, এই তিনটাই 5 দেওয়া আছে, এর ভিতরে কোনটা সবার আগে যাবে, কোনটা সবার শেষে যাবে? এখন দেখো, যখন এরকম n প্লাস l সমান হয়ে যাবে তখন n এর মান কম সে আগে, তখন এর হিসাব বাদ, আর n এর মান বেশি সে পরে, n এর মান বেশি সে পরে। আমার এই মুহূর্তে আমি ইমিডিয়েটলি সরি যে রাতের বেলা এখন আমার সন্ধ্যায় 2টা ক্লাস নিয়ে, বিকাল আর সন্ধ্যায় 2টা ক্লাস নিয়ে মার্কার শেষ হয়ে গেছে। এখন রাতে তো আমার বাইরে যাওয়ার উপায়ও নেই, মার্কার 2টাই ফুরাই গেছে, কালিও শেষ, আমার আগের থেকে সতর্ক উচিত ছিল, সেজন্য একটু ঝাপসা হয়ে যাচ্ছে লেখাটা। আমি আসলেই সরি, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ নতুন মার্কার দিয়েই লেখা হবে বা নতুন কালি ভরে, তখন আর সমস্যা হবে না। এই মুহূর্তে তো বাইরে যাওয়া মুশকিল, তা না হলে আমি রেকেট থামিয়ে বাইরে চলে যেতাম, ঠিক আছে? তবে কি বলছি, n এর মান কম হইলে সে আগে, n এর মান বেশি হইলে সে পরে। এইখানে দেখো তো n এর মান কার বেশি? এখানে n এর মান বেশি না, এটা n এর মান, এই n এর মান বেশি, তার মানে কি এটা সবার পরে যাবে, এইটা সবার পরে যাবে। তার মানে আমাদের 22 দাগের উত্তর কি? 22 দাগের উত্তর হবে ঘ 5s, ঘ 5s। এইটা হচ্ছে এখানকার টেকনিক, মাথায় রাখতে হবে। ওকে, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট
দ্রুত শেষ করতে হবে, দ্রুত দ্রুত, রাত অনেক হয়ে গেছে। আচ্ছা 24, 23 হচ্ছে কোনো কিছুর বয়স নির্ণয় করার জন্য কার্বন 14 বয়স নির্ণয়, যে কোনো কিছু পৃথিবী হোক বা বড় বড় যেসব জিনিস হয় সেই বয়স নির্ণয়ের ক্ষেত্রে একটা আইসোটোপ ইউজ করা হয়, সেই আইসোটোপের নাম হচ্ছে কার্বন 14। এইভাবে লেখা থাকতে পারে অথবা এইভাবে লেখা থাকতে পারে, ঠিক আছে। এই দুইটা যে কোনো একটা দেখবে, সেটা হলো বয়স নির্ণয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। এটা তোমাদের বইয়ে নাই, একটু যোগ করে নিবা, জানতে হবে, এটা পড়লেও পড়ে যেতে পারে। আচ্ছা 24 দাগ করছিল, কার্বনের ভর সংখ্যা কত, তো পাগলেও পারে, পাগলেও পারে। কার্বনের ভর সংখ্যা হলো 12। রাদারফোর্ড মডেল প্রস্তাবিত হয় কত সালে? রাদারফোর্ড, রাদারফোর্ড হচ্ছে রাদারফোর্ড, বাওয়ারফোর্ড, এই লোক হচ্ছে হয় 1911। এটা কত? 1911। আর নেলস বোর, নেলস বোর ইনি হচ্ছে 1913। এই দুইটা যেন না ভুলায়, এই দুইটা না ভুলায়। রাদারফোর্ডেরটা আগে আমাদের বইয়ে, এই জন্য এটা 11, নিলস বোরেরটা পরে, তাই এটা হলো 13। ঠিক আছে, তো শেষ পর্যন্ত সবাই থাকার জন্য ধন্যবাদ। আজকের ক্লাসটা এখানেই শেষ করতে হচ্ছে, অলরেডি অনেক সময় হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে। আর আমরা থাকবো না ইনশাল্লাহ। আমাদের 25টা প্রশ্ন সবার ইনশাল্লাহ সব ক্লিয়ার। যদি কোনো সমস্যা থাকে আমাকে ইনবক্সে বইলো, হয় পেজে, আমার ইনবক্সে, গ্রুপে, যেখানে ইচ্ছে বলতে পারো, সমস্যা নেই। আমাদের নেক্সট পরীক্ষাগুলোতে দিও, রুটিন দেখো, সাথে থেকো। অল দ্য বেস্ট, সর্বোচ্চ সহযোগিতা আমার থেকে পাবা ইনশাআল্লাহ। ওকে বন্ধুরা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।